আমি তখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। সারাদিন কলেজ, সন্ধ্যায় কোচিং, আর রাতে নিজের ঘরে পড়াশোনা। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। আমাদের গ্রামটা অনেক নির্জন। চারপাশে ধান ক্ষেত, একটা পাকা রাস্তা, আর মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ডাকে নিস্তব্ধতা ভেঙে যায়। সেই সময়টা শীতকাল ছিল। রাতগুলো ছিল ঠান্ডা, নিস্তব্ধ আর কুয়াশায় ঢাকা। আমার পড়ার টেবিলটা ছিল জানালার পাশে। বাইরে তাকালে দেখা যেত আকাশে আধো চাঁদ, আর তার নিচে ভেজা কুয়াশার আস্তরণে হারিয়ে যাওয়া পথ। আমি প্রতিদিন রাত ৩টে, কখনো ৩:৩০ পর্যন্ত পড়তাম। সেদিনও তেমনই একটা রাত ছিল। সবাই ঘুমিয়ে গেছে। মা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। বাবা তখনও নামাজের তসবিহ হাতে ঘুমিয়ে পড়েছিলেন। শুধু আমি একটা ঘরের এক কোণে টেবিল ল্যাম্প জেলে বই খুলে বসে আছি। প্রায় ৩:৩০টার দিকে মনে হলো মাথাটা ভারী লাগছে। এক কাপ পানি খাবার জন্য উঠে পড়লাম, কিন্তু হঠাৎ মনে পড়ল আমাদের বাড়ির ভেতরে কোনো ওয়াশরুম নেই। সেটা আছে প্রায় ১০০ গজ দূরে, পুরনো আম গাছের পাশে একটা টিনের ঘর, যেটা গ্রামের সবাই মিলে ব্যবহার করে। ওই ওয়াশরুমটা নিয়ে ছোটবেলা থেকেই অদ্ভুত একটা ভয় কাজ করত আমার। কারণ শোনা যেত একবার নাকি সেখানে এক লোক বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। পরে জানতে পারি সে নাকি জিনে বর হয়েছিল। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু একা একা রাতে সেখানে যেতে হলেই বুকের ভেতর কেমন যেন একটা ঠান্ডা কাঁপুনি উঠত। তবুও সেদিন সাহস করে বের হলাম। হাতে মোবাইলের টর্চ জ্বালালাম, গায়ে একটা সোয়েটার চাপালাম, আর ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। রাস্তাটা ছিল একেবারে ফাঁকা, শুধু নিজের জুতোর আওয়াজ আর কুয়াশায় ঢাকা বাতাসের ফিসফিস শব্দ। প্রতি পা ফেলতেই মনে হচ্ছে যেন কেউ আমার পেছনে হাঁটছে। মোবাইলের আলো ঘুরিয়ে দেখলাম, কেউ নেই। মাঠের ধারে একটা কাক ডাকল, তারপর সব চুপচাপ। ওয়াশরুমের কাছে পৌঁছানোর পর দেখি টিনের দরজাটা আধ খোলা, ভেতরটা একেবারে অন্ধকার। হাত বাড়িয়ে দরজা ঠেলে খুলে ঢুকলাম। তখনই পেছন থেকে হালকা একটা শব্দ এলো, ছেলে। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই। বুকে কেমন একটা চাপা ধুকপুকানি। মনে হচ্ছিল শব্দটা কানে নয়, মাথার ভেতরেই বাজল। তাড়াতাড়ি কাজ শেষ করে বের হয়ে আসতে গিয়েও দেখি কুয়াশার ভেতর কিছু একটা নড়ছে। প্রথমে মনে হলো ধোঁয়া, কিন্তু না, সেটা ধোঁয়া নয়। সাদা জুব্বা পরা একজন দাঁড়িয়ে আছে একটু দূরে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাত দুটো নামানো অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি মোবাইলের আলোটা তার দিকে ধরলাম। আলো পড়তেই সে নড়ল না, এক চুলো না। মনে হচ্ছিল সে যেন কুয়াশার অংশ, কোনো মানুষ নয়। হঠাৎ আমার বুকের ভেতর ভয়টা এমনভাবে জমে গেল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি শুধু ফিসফিস করে বললাম, কে কে আপনি? কোনো উত্তর নেই, বরং কুয়াশা যেন আরো ঘন হয়ে উঠল। আমার মোবাইলের আলো কাঁপতে লাগলো, ব্যাটারি সাইন লাল হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আমি দেখি সেই সাদা পোশাকের লোকটা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মুখটা যেন ঝাপসা, কিন্তু চোখ দুটো একদম লাল। আমার শরীর কাঁপতে লাগলো, গলার স্বর বেরোলো না। আর তার পরের মুহূর্তে আমি কিছুই মনে করতে পারিনি। শুধু মনে আছে হঠাৎ করেই সব অন্ধকার হয়ে গিয়েছিল। আমি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম। চোখ খুলতেই দেখি আমি আমার নিজের ঘরে। মাথাটা ভারী লাগছে, গা ঘামে ভিজে আছে। জানালার বাইরে তখন সকাল। মা পাশে বসে পানি খাওয়াচ্ছে। কি হয়েছে তোর? রাতে বাইরে গেলি কেন?
আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি আমি তো শুধু ওয়াশরুমে গিয়েছিলাম। মা কপালে হাত রেখে বলল, ওখান থেকে তোরা কেন যাস রাতে? জানোস না ওইখানটা ভালো না? আমি অবাক হয়ে তাকালাম। ভালো না মানে? মা একটুখানি থেমে বলল, তোর আব্বা ছোটবেলায় ওই পথ থেকে একবার জিনে বর হয়েছিল, 2 সপ্তাহ ঘুমাইতে পারছিল না। আমি স্তব্ধ হয়ে গেলাম, গলা শুকিয়ে আসছে। মানে কি? তারপর? একজন হুজুর ডাইকা তাবিজ পড়া দিছিল, তারপর ঠিক হয়েছিল। কিন্তু ওই ওয়াশরুমটা তখন থেকেই সবাই রাতে যায় না। মায়ের কথা শুনে বুকের ভেতর একটা শীতল কাঁপুনি বয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকলাম। কুয়াশার ভেতর যেন সেই সাদা জুব্বা পরা লোকটা আবারও দাঁড়িয়ে আছে, ঠিক আগের মতো। সেদিন সারাদিন আমার মাথা ব্যথা করছিল, আমি ঠিকমতো পড়তেও পারছিলাম না। মা বলল বিশ্রাম নিতে, কিন্তু আমার ভেতরে যেন অজানা এক কৌতূহল। পরদিন সকালটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। পাখিরা ডাকছে, কিন্তু সেই ডাকেও যেন এক ধরনের বিষণ্ণতা। আমি টেবিলের উপর রাখা তাবিজটা বিকে তাকিয়েছিলাম। কালো রঙের, পুরনো, ধুলো আর মরিচা লেগে আছে। ভিতরে কি আছে বোঝা যাচ্ছে না। মা রান্নাঘর থেকে ডাকলেন, খাবি না? সকাল থেকে চুপ করে আছিস কেন? আমি নিচু স্বরে বললাম, মা, তাবিজটা কার? মা তাকিয়ে অবাক হয়ে বললেন, তাবিজ? কোন তাবিজ? আমি টেবিল থেকে তুলে দেখালাম। তিনি সেটা দেখে একদম থমকে গেলেন, মুখের রং পাল্টে গেল। এইটা কই পাইছিস তুই? রাতে আমার ঘরে ছিল, কেউ রাখছে। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর নিচু গলায় বললেন, এই তাবিজটা তোর আব্বার, অনেক বছর আগে হুজুর দিছিল, যখন উনি জিনে বর হয়েছিলেন। আমি হতবাক, মানে আব্বারটা? কিন্তু উনি তো বলেন নাই কিছু। মা নিঃশ্বাস ফেললেন। তোর জন্মের আগের কথা। ওই সময় উনি একদিন রাতে নামাজ পড়তে গিয়ে জ্ঞান হারায়। পরে হুজুর কইছিল এক আসিক জিন উনারে বর কইরা রাখছে। এই তাবিজটা পড়ার পর উনি ঠিক হয়েছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে কি সেই একই জিন এখন আমার দিকে এসেছে? সেই দিন বিকেলে বাবা বাড়ি ফিরলেন। আমি তার কাছে সরাসরি জানতে চাইলাম, আব্বা, তুমি কি সত্যি কখনো জিনে বর হয়েছিলে? বাবা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর খুব ধীরে বললেন, এই সব কথা না জানা থাকলেই ভালো হইতো রে, তুই এখনো ছোট। আমি জোর করলাম, না, আমি জানতেই চাই, কারণ আমার ঘরে আজ সেই জিনিসটা এসেছে। বাবার মুখের ভাব বদলে গেল, চোখে ভয়। তাবিজটা পাইছিস? হ্যাঁ। বাবা চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, দরজাটা বন্ধ করলেন, তারপর নিচু স্বরে বললেন, শোন, তোর বয়স যখন হইবে 18, তখনই এই জিনটা আবার আসবে বলছিল হুজুর। আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখি সেই সময়ই হইছে। আমার পুরো শরীর কেঁপে উঠল। 18 বছর? ঠিক এই বছরেই তো আমার বয়স 18। মানে কি বলছো তুমি? বাবা নিচু স্বরে বললেন, ও জিনটা নাকি আমারে বর করতে চাইছিল, কিন্তু হুজুর বাধা দিছিল। তখন সে কইছিল, তোর বংশের একজন আমার হবে। হয়তো এখন সেই কথাই পূরণ করতেছে। আমি বাকরুদ্ধ, গলার ভেতর যেন কাঁটা বিঁধে গেল। সেই রাতটা আমি কোনোভাবে কাটাতে পারিনি। তাবিজটা খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু ঘুমের মধ্যে বারবার মনে হচ্ছিল কেউ পাশে দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানে লাগে, তারপর মৃদু ফিসফিস, আমি তোর অপেক্ষায় আছি। আমি ঘুম ভেঙে উঠে বসে পড়লাম। ঘর অন্ধকার, কিন্তু জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে স্পষ্ট। আমি টর্চ জ্বালালাম, কিছুই নেই। তবে জানালার কাছে ভেতর থেকে একটা আঙুলের ছাপ, যেন কেউ হাত রেখেছিল সবেমাত্র। পরদিন আমি স্কুলের বন্ধুকে বললাম, নাম রিফাত। সে একটু আধুনিক, এইসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে হাসতে হাসতে বলল, তুই এক কাজ কর, তাবিজটা খুলে দেখি ভিতরে কি আছে। আমি ভয় পেলেও কৌতূহল আটকাতে পারলাম না। দুজনে মিলে বিকেলে আম গাছটার নিচে গেলাম, যেখানে প্রথম লোকটাকে দেখেছিলাম।
রিফাত একটা ছোট ছুরি দিয়ে তাবিজের দড়িটা কাটল। ভিতরে একটা পুরনো কাপড়ের টুকরো, তাতে কিছু আরবি লেখা আর একটুখানি শুকনো রক্তের দাগ। রিফাত বলল, এটা নিশ্চিত তোর আব্বার সময়ের কিছুই না, পুরনো তাবিজ। কিন্তু ঠিক তখনই হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। আম গাছের পাতা ঝাঁপিয়ে উঠল আর তাবিজের কাপড়টা হাওয়ায় উড়ে গিয়ে গাছের ডালে আটকে গেল। বাতাস থেমে যেতেই দেখি রিফাত একদম সাদা মুখে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড়। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে ঠোঁট কেঁপে বলল, তুই পেছনে তাকাস না। আমার বুকের ভেতর ধপধপ করছে। ধীরে ধীরে ঘুরে তাকালাম। দেখি ঠিক আমাদের পেছনে সাদা জুব্বা পরা যেই লোকটা দাঁড়িয়ে আছে, তার চোখ লালচে, মুখে হালকা ধোঁয়া উঠছে। রিফাত দৌড়ে পালিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, শরীর নড়ছে না। লোকটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার ঠোঁট নড়ল। আমি তোকে বর করব, তোর বাবারে যেমন বাঁচলিম। তারপর একটা ঠান্ডা বাতাস আমার শরীর ছুঁয়ে গেল আর আমি আবার মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ খুলতেই দেখি আমি হাসপাতালের একটা বেডে শুয়ে আছি। পাশে মা কাঁদছে, বাবা চুপচাপ বসে আছে। মাথাটা কাঁপছে, শরীর দুর্বল। মনে হচ্ছিল আমি যেন কয়েকদিন ঘুমিয়েছিলাম। আমি ধীরে ধীরে বললাম, কতদিন হয়ে গেল? মা কেঁদে বলল, 3 দিন। তুই ওই রাত থেকে অজ্ঞান ছিলি। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। জানালার বাইরে সূর্য ঢলছে, একটা শান্ত বিকেল। কিন্তু আমার বুকের ভেতরে সেই ভয় এখনো জেগে আছে। 3 দিন অজ্ঞান ছিলাম, কিন্তু আমার মনে আছে কেউ আমার কানে বলেছিল, এবার তুই আমার। বাবা ধীরে বলল, তোর পাশে তখন শুধু তাবিজটাই ছিল। আমরা হাসপাতাল আনার সময় হুজুর ডাকছিলাম। আমি কেঁপে উঠলাম। হুজুরকে কিছু বলেছে? বাবা চুপ। মা উত্তর দিলেন, তিনি কইছেন জিনটা এখনো তোরে ছাড়ে নাই। আজ রাইতে তাবিজ খোলার নিয়ম কইরা তোরে মুক্তি দিতে হবে। আমি বললাম, চোখ খুলে দেখি আমি মাটিতে পড়ে আছি। হুজুর ক্লান্ত গলায় বললেন, শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। মা কেঁদে আমাকে জড়িয়ে ধরলেন। বাবা নিঃশব্দে বসে আছেন, চোখে পানি। হুজুর বললেন, ও জিনটা আর ফিরে আসবে না, কিন্তু একটা কথা মনে রাখবা, ওর সঙ্গে তোমার বংশের হিসেব শেষ না। একদিন আবার চেষ্টা করবেই। আমি হতবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে আবার? সম্মানিত ভিউয়ার্স, গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আরও ভিডিও আপনাদের উপহার দেওয়ার, আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।